নমস্কার, বইপোকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ থেকে আপনারা শুনবেন মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা রহস্য রোমাঞ্চে ভরপুর উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। গন্ধটা যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। ট্যাক্সি ক্যাবের দরজা খুলে মাটিতে পা রাখার সাথে সাথে টের পেল বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত একটি গন্ধ। এ জীবনে নেয়া যত গন্ধ আছে তার মধ্যে এটি একেবারেই অজ্ঞাত। এর মধ্যে যে সম্মোহনী ক্ষমতা রয়েছে সেটাও টের পেল খুব দ্রুত। টানা 4-5 ঘন্টা ক্যাবে করে ভ্রমণ করার পর এমনিতেই খিদে পেট চোঁ চোঁ করছিল। প্রলুব্ধকর গন্ধে সেটা যেন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল এবার। তার থেকে মাত্র 20 গজ দূরে রাস্তার পাশে রেস্টুরেন্টটি দেখতে পেয়ে সানগ্লাস খুলে খুব ভালো করে তাকালো। সাইনবোর্ডে স্পষ্ট দেখতে পাচ্ছে অদ্ভুত আর অপ্রচলিত নামটি। 2 ঠোঁটে চেপে রাখা জ্বলন্ত সিগারেটে জোরে টান দিল সে। পা বাড়ানোর আগে ট্যাক্সি ক্যাবের দিকে ফিরে তাকালো। ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে রেখেছে। তার সাথে চোখে চোখ পড়তেই মাথা নেড়ে সায় দিল লোকটি। তাকে চলে যাবার ইশারা করতেই হুশ করে শব্দ তুলে ট্যাক্সি ক্যাবটি চলে গেল। তার চোখের সামনে যে রেস্টুরেন্টটি দাঁড়িয়ে আছে সেটা গর্ব সহকারেই জানান দিচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। একদম সত্যি কথা, আমিও কখনো এখানে আসতাম না। যদি বুক ভরে গন্ধটা নিয়ে সামনের দিকে পা বাড়ালো। মহাসড়কের পাশে চমৎকার একটি বাংলো বাড়ির মতো একতলার এই রেস্টুরেন্টটির সামনে লম্বা বারান্দা। সেই বারান্দার উপরে সবুজ রং করা টিনের ছাউনি, বড় বড় ফ্রেঞ্চ জানালা আর নকশা করা বিশাল একটি কাঠের দরজা। এক নজরেই জায়গাটা মানুষপটে স্থান করে নেবে। রাস্তার পাশে এমন চমৎকার ছিমছাম রেস্টুরেন্ট খুব কমই আছে। মহাসড়কের পাশে যেসব রেস্টুরেন্ট থাকে সেগুলো মূলত যাত্রীবাহী বাসের স্টপেজ হিসেবে কাজ করে। বড় বড় বাস সার্ভিস কোম্পানি নিজেরাই কিছু রেস্টুরেন্টের মালিক। ওগুলোর সামনে বিশাল একটি খালি জায়গা রাখা হয় বাস কোচ রাখার জন্য। কিন্তু এই অদ্ভুত রেস্টুরেন্টটি সেরকম নয়। এর সামনে যে খোলা জায়গাটি আছে সেখানে বড় জোর 10-12টি প্রাইভেট কার রাখার ব্যবস্থা রয়েছে। সম্ভবত দূরপাল্লার কোনো বাস কোচ এখানে রাখা হয় না। তাহলে কোথায় রাখা হয়? জবাবটা পেয়ে গেল রেস্টুরেন্টের বাম দিকে। ছিমছাম রেস্টুরেন্টের 1-150 গজ দূরে একটি পেট্রোল পাম্প। সেখানে অনেকগুলো বাস, ট্রাক, কোচ দাঁড়িয়ে আছে। চারপাশে তাকিয়ে রেস্টুরেন্টের দিকে নজর দিল আবার। এ মুহূর্তে সামনের প্রাঙ্গণে সাদা রঙের একটি প্রাইভেট কার আর কালো রঙের মাইক্রোবাস ছাড়া কিছু নেই। দুপুর গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে বিকেলের দিকে এগিয়ে যাচ্ছে। সব কিছু যেন ঝিমিয়ে পড়েছে এখানে। মহাসড়কটিও অলসভাবে পড়ে আছে। অনেকক্ষণ পর পর 2-1টা বাস ট্রাক যাচ্ছে আসছে তার উপর দিয়ে। রেস্টুরেন্টের আশেপাশে ডোবা, নালা আর ধানক্ষেত। পেছনে বহু দূরে একটি গ্রামীণ জনপদ। বিস্তীর্ণ ক্ষেতের মাঝে
গুচ্ছ গুচ্ছ কৃষকের বসতবাড়ি। সরু একটি পথ চলে গেছে সেই বসতবাড়িগুলোর দিকে। মেঠো পথের দুধারে বিস্তীর্ণ আবাদি জমি, মাঝে মাঝে ছোট বড় ডোবা, পুকুর, খাল। চারদিকে তাকালে সবুজ প্রান্তরে আকাশ মিশে যাবার সেই চিরায়ত দৃশ্যই চোখে পড়বে। বারান্দার কাছে এসে একটু থেমে শুকটান দিয়ে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। ধূমপান নিষেধ লেখা সাইনের পাশেই নকশা করা বিশাল দরজা। সেটা ঠেলে ভেতরে ঢুকেই থমকে গেল কয়েক মুহূর্তের জন্য। হালকা ভলিউমে রবীন্দ্রসঙ্গীত ভেসে বেড়াচ্ছে। অবাক হলো না সে, এটা প্রত্যাশিতই ছিল, বিশেষ করে এমন একটি রেস্টুরেন্টে। ঘরের ভেতরে নজর দিল এবার। সাজসজ্জার পরিবেশ একদমই আলাদা। টেবিল চেয়ারগুলো একটু ভিন্নভাবে সাজানো। এক একটা রাউন্ড টেবিল ঘিরে আছে 3 থেকে 4টে করে চেয়ার। এরকম 5-6টি টেবিল আছে ঘরে। সর্বোচ্চ 20-25 জন বসতে পারবে। এই বিশাল জায়গাটি যত কাস্টমার ধারণ করতে পারে তার অর্ধেকের বসার ব্যবস্থা রয়েছে। এর মালিক যেন স্পষ্ট একটি বার্তা দিচ্ছে সবাইকে, আমি নিছক টাকা কামানোর জন্য রেস্টুরেন্ট ব্যবসা করি না। আমি যেটা করি সেটা এক ধরনের শিল্প। শীতের এই পড়ন্ত বিকেলে মাত্র 2টো টেবিলে 5-6 জন কাস্টমার আয়েশ করে খাচ্ছে। দেখে মনে হচ্ছে দীর্ঘ ভ্রমণ পথে বিরতি দিয়ে খেয়ে নিচ্ছে এরা। অন্য কারোর কাছ থেকে এই হোটেলের সুনাম শুনে চলে এসেছে হয়তো। তাকে ঢুকতে দেখে কিছু কাস্টমার ঘাড় ঘুরিয়ে দেখে নিল, তবে খুব বেশিক্ষণের জন্য নয়। আবারও মনোযোগ দিল নিজেদের সামনে রাখা সুস্বাদু খাবারের দিকে। চারপাশে তাকিয়ে কোনো ওয়েটার দেখতে পেল না। আস্তে করে কয়েক পা হেঁটে সামনের একটি টেবিলে বসে পড়ল সে। বেশ আরামদায়ক বসার ব্যবস্থা। সাধারণত রেস্টুরেন্টগুলো এরকম আরামের ব্যবস্থা করে না। হাত পা ছড়িয়ে বসা যায় এখানে। সেও তাই করল। দীর্ঘ ভ্রমণে সারা শরীর আড়ষ্ট হয়ে আছে। রেস্টুরেন্ট হিসেবে জায়গাটা অদ্ভুত। টেবিলে কোনো মেনু নেই, এটাও অদ্ভুত। কোনো ওয়েটারও চোখে পড়ছে না। একেবারেই ব্যতিক্রমী দৃশ্য। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। ভেতরের উত্তর দিকে ছোট্ট একটা দরজা আছে। ওটা দিয়ে হয়তো ভেতরের কোনো ঘরে যাওয়া যায়। দরজার পাশেই রয়েছে ছোট্ট একটা জানালা। গাঢ় কালচে কাঁচের কারণে ভেতরটা দেখা যাচ্ছে না। পশ্চিম দিকে ফিরল। আরও 2টো দরজা আছে। সাইন দেখে বুঝতে পারল ওগুলো ওয়াশরুম, নারী পুরুষ দুজনের জন্যেই। খুট করে শব্দ হতেই চমকে তাকালো সে। তার পেছনে ঠিক ডান দিকে একটা লোক দাঁড়িয়ে আছে। ওয়েটার। হাতে খাবারের মেনু না থাকলে একজন কাস্টমার হিসেবে ভুল হয়ে যেতে পারত। মেনু দিয়ে গেলাম, বলল ছেলেটা। আপনি দেখুন, অর্ডার করার দরকার হলে আমি চলে আসব। আর কোনো কথা না বলে চলে গেল সে। এই ওয়েটার কিভাবে বুঝবে কখন আমার অর্ডার করার দরকার হবে, ভাবল সে। আজব। মেনুর দিকে চোখ গেল। অন্য সব রেস্টুরেন্টের মতো আইটেমের বাহুল্য নেই। তবে যে নামগুলো দেখতে পাচ্ছে তার বেশিরভাগই অপরিচিত। সম্ভবত পরিচিত খাবারগুলোর নতুন করে নামকরণ করেছে এরা। মেনুতে কিছু আইটেম আলাদা করে চিহ্নিত করা আছে মুস্কান স্পেশাল হিসেবে। মুস্কানস কারি,
মুস্কানস সিক্রেসি, মুস্কানস স্যুপ অব লাইফ, মুস্কানস হাইব্রিড ক্র্যাম চপ, মুস্কানস গোল্ডেন ড্রিঙ্কস, মুস্কানস জাস্ট টি। মুস্কান জিনিসটা কি? এটা কি কোনো আরবি পার্সিয়ান খাবারের নাম, যেমন লেবানিজ শাওয়ারমা? সে বুঝতে পারল এই রেস্টুরেন্টটি রহস্য সৃষ্টি করতে, রহস্য বানাতে পারঙ্গম, আর সেটা প্রকাশ করতে একেবারেই অকপট। রহস্য? আমি সেটা ভেদ করতেই এসেছি, মনে মনে বলল সে। মেনু থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকালো। ওয়েটারের কোনো দেখা নেই। এত বড় রেস্টুরেন্ট, অথচ একজন মাত্র ওয়েটার, তাও আবার ভূতের মতো নাজেল হয়, চোখের সামনে থাকে না। উত্তর দিকে দরজা খুলে সেই ওয়েটারকে বের হয়ে আসতে দেখল সে। তার কাছে এসে বলল, জি স্যার, বলেন। আমি লম্বা জার্নি করে এসেছি, পেট ভরে খেতে পারি এরকম কি খাওয়া যেতে পারে? তোমাদের মেনু দেখে তো কিছুই বুঝতে পারছি না। ওয়েটারের মুখে কোনো হাসিই নেই, বরং কাস্টমারের কথা শুনে কিছুটা অসন্তুষ্ট হয়েছে মনে হলো। আপনি ভাত, মাংস কিংবা ফিশ কারি নিতে পারেন, সাথে স্পেশাল কিছু। স্পেশাল মানে মুস্কানস জাতীয় কিছু? তার কথার মধ্যে যে শ্লেষ আছে সেটা ওয়েটারকে রুষ্ট করল। জি, সেরকমই কিছু, কাটা কাটাভাবে বলল সে। এই মুস্কান জিনিসটা কি, আরাবিয়ান নাকি পার্সিয়ান কুইজিন? ওয়েটার প্রথম কয়েক মুহূর্ত চেয়ে রইল কাস্টমারের দিকে। আপনি আমাদের এখানে প্রথমবার এসেছেন মনে হয়? হ্যাঁ, সৌজন্যমূলক হাসি দিল ছেলেটি। এটা একটা নাম স্যার। কিসের নাম? আমাদের এই রেস্টুরেন্টের মালিকের নাম। উনিই আমাদের সব মেনু তৈরি করেছেন। মেনু তৈরি করেছেন মানে? উনি একজন শেফ, বলতে পারেন খুবই অসাধারণ একজন শেফ। ও। মাথা নেড়ে কয়েক মুহূর্ত ভেবে নিল কাস্টমার। এরকম প্রত্যন্ত জায়গায় একজন মহিলা রেস্টুরেন্ট চালাচ্ছে, সে নিজে আবার শেফ, অসাধারণ শেফ। আচ্ছা, ভাতের সাথে তাহলে কি নিতে পারি? চিন্তা ভাবনা বাদ দিয়ে খাবারের দিকে মনোযোগ দিল। তার খিদে অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে। মুস্কানস কারি নিতে পারেন, বিফ কারি। তাহলে তাই দাও। ওকে স্যার। ওয়েটার আর কিছু না বলে চলে যাচ্ছে দেখে সে অবাকই হলো। শোনো, পেছন থেকে ডাকলো তাকে। ঘুরে দাঁড়ালো ছেলেটা। জি? সাথে ডাল কিংবা ভাজি দিলে ভালো হয়। তোমাদের মেনুতে ওরকম কিছু? ডাল আর কয়েক ধরনের ভর্তা পাবেন স্যার। তার কথা শেষ হবার আগেই ওয়েটার বলল, ওগুলো আমরা রাইসের সাথে এমনিই দেই, তাই মেনুতে মেনশন করা থাকে না। ও। ভুরু কপালে তুলে বলল সে, ঠিক আছে, আপনার যা যা লাগবে বলবেন, সমস্যা নেই। ওয়েটার সোজা চলে গেল বন্ধ দরজার দিকে। দূরে বসে থাকা তিনজন কাস্টমারের দিকে তাকালো সে। এরা নিশ্চয়ই একসঙ্গে বেড়াতে যাচ্ছে কোথাও। লোকগুলো এমন আয়েশ করে খাচ্ছে দেখে মনে হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খাবারের আস্বাদন করছে তারা। চুপচাপ খাচ্ছে আর একে অন্যের দিকে তাকিয়ে প্রশংসার দৃষ্টিতে ভাব বিনিময় করছে। ব্যাপারটা দেখার মতো
যেন প্যান্টোমাইম করছে এক একজন। পোশাক আশাক দেখে মনে হচ্ছে বেশ শিক্ষিত আর ধনী। হাতের আঙুল চেটে চেটে খাওয়ার লোক নয় কোনোভাবেই, কিন্তু এই মুহূর্তে তাই করছে। অত দূর থেকেও ওই টেবিলের খাবারের সুস্বাদু গন্ধ তার নাকে এসে লাগছে। অদ্ভুত আর সম্মোহনী এক গন্ধ। উঠে দাঁড়ালো সে। এইমাত্র অর্ডার দিয়েছে, নিশ্চয়ই খাবার আসতে কমপক্ষে 10-15 মিনিট লাগবে। ওয়েটারের গদাই লস্করি চালচলন দেখে তার মনে হচ্ছে আরও বেশিও লাগতে পারে। এই ফাঁকে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসা দরকার। তাহলে অদ্ভুত এই রেস্টুরেন্টের মালিক একজন মহিলা। ওয়াশরুমের দিকে যাওয়ার সময় মনে মনে বলল সে। এই অপ্রত্যাশিত ব্যাপারটি তাকে আরও বেশি আগ্রহী করে তুলল। সিজিন করা মোটা মোটা বাঁশ দিয়ে তৈরি এর দেওয়ালগুলো, দুটো বেসিন আর একটি ইউরিনাল প্যান। পাশের একটি দরজায় লাগানো সাইন দেখে বুঝতে পারল ওটা মহিলাদের জন্য নির্ধারিত। শার্টের স্লিপ গুটিয়ে বেসিনের ট্যাপ ছেড়ে দিয়ে হাত মুখ ধুয়ে ফেলল। সামনের আয়নায় নিজের চেহারাটা দেখল সে। আজ সকালে শেভ করা হয়নি। একদিন শেভ না করলেই তার মুখের দাড়ি বেশ বেড়ে যায়, বিশ্রী দেখায় তাকে। অর্ধেকের বেশি দাড়িগো পেকে গেছে মধ্যবয়সের আগেই। ইদানিং নিজেকে আর একটু কম বয়স্ক দেখানোর জন্য প্রতিদিন শেভ করে, তবে আজ সেটা করতে ভুলে গেছিল। ভেজা হাতের আঙুল দিয়ে মাথার চুলগুলো আঁচড়ে নিল। সে কখনো চিরুনি ব্যবহার করে না। তার হাতের চিকন আঙুলগুলো চিরুনির চেয়েও বেশি ভালো কাজ করে। আয়নায় তাকিয়ে দেখল নিজেকে। ভেজা চুলে তাকে বেশি হ্যান্ডসাম লাগে। ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের কাছে ফিরে এসে অবাক হয়ে গেল। এরই মধ্যে খাবার চলে এসেছে। ধোঁয়া উঠছে মুক্তার মতো সাদা সাদা ভাত থেকে। মুস্কান কারি থেকে বের হচ্ছে অজ্ঞাত আর প্রলুব্ধকর সেই গন্ধ। ডালের বাটিটাও চোখ এড়ালো না। চমৎকার রং। এরকম চমৎকার রঙের ডাল সে কখনো দেখেনি। ঠিক হলুদ নয়, আবার বাসন্তী রঙও বলা যায় না। ডালের মধ্যে ভেসে আছে ছোট ছোট লাল সবুজ মরিচের ফালি। চেয়ারে বসে পড়ল। একটা প্লেটে 3 ধরনের ভর্তা, সবগুলোই বলের আকৃতিতে। বেশিরভাগ রেস্টুরেন্টে এমনটি দেখা যায়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। ছোট গল্ফ বলের মতো ভর্তার দলাগুলো তার দিকে তাকিয়ে হাসছে। চোখ আর হাসি মুখটি বানানো হয়েছে দুটো লালচে দানা আর ক্যাপসিকর্নের সরু লম্বা একটি ফালি দিয়ে। আনমনেই হেসে ফেলল। খিদের বায়না মেটাতে আর বেশি দেরি করল না। ঝটপট খেতে শুরু করলো। খাবারগুলো তার গলা দিয়ে নেমে যাবার সময় বিমোহিত হয়ে গেল এর স্বাদের কারণে। 10 মিনিট পর আবিষ্কার করলো চারপাশের সব কিছু ভুলে সে শুধু খেয়েই যাচ্ছে। প্রচণ্ড খিদের সময় সব খাবারের স্বাদই ভালো লাগে, কিন্তু স্বীকার করতে বাধ্য হলো যে খাবার মুখে পুড়ছে তা সত্যি অসাধারণ। সামান্য ভর্তা থেকে শুরু করে ডাল পর্যন্ত অসম্ভব সুস্বাদু। আর মুস্কান কারির কথা ভাষায় প্রকাশ করতে পারল না। সত্যি বলতে এটা গরুর নাকি খাসির মাংস সেটা ধরতে গিয়ে হিমশিম খেল। কার কাছ থেকে যেন শুনেছিল ভালোভাবে রান্না করলে গরু আর খাসির মাংসের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। আরও অবাক হলো গরুর মাংসে যে কটু একটা ঘ্রাণ থাকে সেটা নেই।
সম্পূর্ণ নতুন একটি গন্ধ নাকে আসছে, আর সেটা খাবারের রুচি আরও বাড়িয়ে দিচ্ছে। যে খাবারগুলো দেয়া হয়েছিল তার সবগুলো শেষ করে আঙুল চাটতে চাটতে আশেপাশে তাকালো। ওয়েটারকে দেখতে পাচ্ছে না। দূরের টেবিলে বসা 3জন লোকের দিকে চোখ গেল। এরা আবার নতুন করে কিছু খাবারের অর্ডার দিয়েছে। 3জনের মধ্যে 2জনের স্বাস্থ্য বেশ ভালো, মোটাসোটা, দেখেই মনে হয় পেটুক। লোকগুলো চামচ দিয়ে কিছু একটা খাচ্ছে। মুখে থেকে বের করার সময় চামচটা এমনভাবে চেটে চেটে বের করছে যেন খাবারের সামান্যতম অংশ চামচে রেখে দেবার কোনো ইচ্ছে তাদের নেই। সঙ্গে সঙ্গে নিজের আঙুল চাটা বন্ধ করে দিল সে। বিব্রতকর একটি অভিব্যক্তি ফুটে উঠল চেহারায়। চোখ সরিয়ে নিতেই দেখতে পেল তার টেবিলের উপর এক বাটি স্যুপ আর একটি গ্লাস রাখা। একটু চমকে উঠল। এগুলো কখন রেখে গেল? অনেকদিন পর গা ছমছম করে উঠল তার। এখানে ঢোকার আগেই বুঝতে পেরেছিল জায়গাটা খুবই রহস্যজনক, কিন্তু এখন মনে হচ্ছে একদম ভুতুড়ে। কয়েক মুহূর্ত পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্যুপ আর গ্লাসের দিকে। স্যার, চমকে উঠে মুখ তুলে তাকালো। সেই ওয়েটার দাঁড়িয়ে আছে তার ডান পাশে। স্যুপটা খাওয়ার পর একটু বিরতি নিয়ে ড্রিঙ্কসটা নেবেন। অবাক হলো সে। এরা দেখি রীতিমতো চাপিয়ে দিচ্ছে কে কোন খাবার খাবে, কখন খাবে। আমি তো এ দুটো অর্ডার দেইনি, আস্তে করে বলল। এই প্রথম মুচকি হাসল ওয়েটার। আপনার খাওয়া শেষ, তাই এ দুটো আইটেম নিয়ে এলাম। খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তোমাদের রেস্টুরেন্টে কি সবাইকে এভাবে খাবার দেওয়া হয়? ছেলেটা কিছু বলল না, অপেক্ষা করলো আরও কিছু শোনার জন্য। মনে কিছু করবেন না, আমি আসলে সিরিয়াসলি জানতে চাইছি। স্যার, প্রথমত আমরা এটাকে রেস্টুরেন্ট বলি না, অতিথিশালা বলি। এখানকার কোথাও রেস্টুরেন্ট শব্দটি পাবেন না আপনি। ভুরু কপালে তুলল শহুরে কাস্টমার। সে সেজন্যই না চাইলেও অনেক আইটেম দেওয়া হয়। জি স্যার, ওয়েটার হাসি মুখে বলল। মেহমানদারি না চাইলেও তাকে কিছু দেয়া যায়, কিন্তু আমি কি খেতে চাই সেটা জানতে হবে না? কাস্টমারের অর্ডার দেখে আমরা বাড়তি কিছু দিয়ে দেই। আমরা জানি কোনটার সাথে কি খেলে তৃপ্তি পাওয়া যায়। আর কিছু না বলে ওয়েটার চলে গেল। সশব্দে হাঁপ ছেড়ে স্যুপের বাটি থেকে 1 চামচ স্যুপ নিয়ে মুখে দিল। স্বাদের তীব্রতায় 2 চোখ বন্ধ হয়ে এলো তার। দারুণ। 5 মিনিট পর খালি স্যুপের বাটিটার দিকে তাকিয়ে এই প্রথম তার মনে প্রশ্ন জাগলো, এটা কিসের স্যুপ? নিজে নিজে উত্তরটা জানার চেষ্টা করলো, কিন্তু নিশ্চিত হতে পারল না। একটা ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত, এ জীবনে টাটকা সবুজ রঙের স্যুপ কখনো খায়নি। এটা কি স্যুপ অফ লাইফ? মেনুতে এরকম কিছু দেখেছিল। হতে পারে, জীবনের রং তো সবুজই হওয়ার কথা। সম্ভবত রঙের কারণে স্যুপের এমন নামকরণ। চেয়ারে হেলান দিয়ে বসল। কোমরের বেল্টটা একটু আলগা করে নিলে ভালো হয়, কিন্তু সেটা করতে ইচ্ছে করছে না। এরকম কাজ অন্য কাউকে করতে দেখলে তার হাসি পায়। পরপর 3টে ঢেকুর উঠল এবার, তৃপ্তির ঢেকুর। টের পাচ্ছে তার শরীরটা কেমন রিল্যাক্স হয়ে গেছে। ভ্রমণের ক্লান্তি
কোথায় উড়ে গেছে কে জানে। চোখের পাতা ভারী হয়ে আসছে। ভর দুপুরে ঘুমানোর অভ্যেস তার নেই, কিন্তু আজ খুব ইচ্ছে করছে। আরও 2-3টি ঢেকুর দেবার পর ড্রিঙ্কসের গ্লাসটা হাতে তুলে নিল। সাদা চিনেমাটির গ্লাস বলে ড্রিঙ্কসের রংটা এতক্ষণ চোখে পড়েনি। গাঢ় সোনালি রঙের ড্রিঙ্কস দেখে আরেকবার বিস্মিত হলো সে। গোল্ডেন পন্ড ড্রিঙ্কস, মেনুতে এটাই তো লেখা ছিল। বুক ভরে নিঃশ্বাস নিয়ে চুমুক দিল ড্রিঙ্কসে। আবারও বিস্মিত হলো। এ জীবনে ঝাল, টক আর মিষ্টির মিশ্রণে কোনো ড্রিঙ্কসে পান করেনি। সম্ভবত বিভিন্ন ধরনের মশলাও দেওয়া হয়েছে এতে। সব মিলিয়ে যে রাসায়নিক মিশ্রণটি তৈরি হয়েছে সেটা অজ্ঞাত, অব্যাখ্যাত, কিন্তু স্বর্গীয় স্বাদের। খালি গ্লাসটি রেখে দিল। অনুভব করলো সারা শরীরে এক ধরনের শিহরণ বয়ে যাচ্ছে। ভালো লাগার একটি অনুভূতি। কেমন ঘোর লাগা এক আবেশে বসে রইল মিনিটের পর মিনিট। সম্বিত ফিরে পেতেই চারপাশে তাকালো। কেউ নেই। যে 3জন লোক দূরের টেবিলে বসে খাচ্ছিল তারা চলে গেছে কখন টেরই পায়নি। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাতে লাগলো সে। তার মধ্যে দেখা দিল অস্থিরতা। স্যার, চমকে উঠে পেছনের দিকে তাকালো। তার পেছন দিকে ডান পাশে ওয়েটার দাঁড়িয়ে আছে। আর কিছু খাবেন? না। ঢোক গিলে আবার বলল, বিলটা নিয়ে। তাকে কথা শেষ করতে না দিয়েই বিলটা টেবিলের উপর রেখে দিল ওয়েটার। বিল দেখে অবাক হলো সে। মহাসড়কের পাশে রেস্টুরেন্টগুলো ক্রেতাদের গলা কাটার জন্য কসাইয়ের মতো ধারালো চাকু নিয়ে বসে থাকে। সেদিক থেকে দেখলে রবীন্দ্রনাথ বেশ ব্যতিক্রম। 3টা 100 টাকার নোট বের করে ওয়েটারের হাতে ধরিয়ে দিল। বাকি টাকা ফেরত দিতে হবে না, ওটা তোমার বকশিস। সরি স্যার, নির্বিকার ভঙ্গিতে বলল ছেলেটি, যার বয়স 25-এর বেশি হবে না। আমরা টিপস নেই না। কি? আবারও অবাক হলো সে। টিপস নেয় না? পাগল নাকি? এখানে ওয়েটারদের টিপস দেওয়া নিষেধ। চারপাশে চোখ বুলোলো। কেউ তো দেখছে না, রেখে দাও বলেই চোখ টিপে দিল সে। আর কোনো কথা না বলে চুপচাপ চলে গেল ওয়েটার। আজব জায়গা। অস্ফুট স্বরে কথাটা বের হয়ে গেল তার মুখ দিয়ে। উঠে দাঁড়ালো সে। অনেক দিন পর পরিপূর্ণ তৃপ্তি নিয়ে খাবার খেয়েছে। দেহ মনে অলস একটি ভাব চলে এসেছে এখন। তার মনে হচ্ছে আর কিছু করার আগে একচোট ঘুমিয়ে নিতে হবে। দরজা দিয়ে যেই না বের হয়ে যাবে অমনি পেছন থেকে সেই ওয়েটার ডাকলো, স্যার। ঘুরে তাকাতেই টাকাগুলো বাড়িয়ে দিল তার দিকে। তোমাদের খাবার কিন্তু সত্যিই অসাধারণ, বলল সে। আলতো করে হাসলো ওয়েটার। যেন এরকম প্রশংসা শুনে শুনে বহু আগেই তারা অভ্যস্ত হয়ে গেছে। টাকাগুলো হাতে নিয়ে বলল, অনেকদিন পর ভালো স্বাদের খাবার খেলাম। থ্যাঙ্কস স্যার, সৌজন্যবশত বলল ছেলেটি। আমাকে না, তোমাদের মালিককে থ্যাঙ্কস জানিয়ে দিও আমার তরফ থেকে। জি স্যার, অবশ্যই জানিয়ে দেব। থুতনির নিচে চুলকে নিল সে। উনার পুরো নাম কি? ওয়েটার একটু চুপ থেকে বলল, মুস্কান জুবেরি। উনি কি এখানকার স্থানীয়? এটা আমি জানি না স্যার। কথাটা বলেই চলে গেল ওয়েটার। পেছনের পকেটে মানি ব্যাগটা ঢুকিয়ে নিল সে। বুঝতে পারছে তাকে
আরও বেশি সতর্ক হতে হবে, বিশেষ করে রবীন্দ্রনাথের কারো সাথে কথা বলার সময়। সন্ধ্যার অন্ধকার নামার আগেই রাস্তার ওপারে জলজল করে উঠল রবীন্দ্রনাথ। উয়া! থু! সাইনটার দিকে তাকিয়ে শব্দ করে থুতু ফেলল রহমান মিয়া। যেন বুকের ভেতরে দলা পাকানো ঘৃণা বেরিয়ে এলো। কে মিয়া, কারে থুতু মারলা? রহমান দেখল ভূতের মতো কোত্থেকে যেন হাজির হয়েছে অতি পরিচিত এক কাস্টমার। লোকটার মুখে দুষ্টু হাসি লেগে রয়েছে। ভর সন্ধ্যায় এর মতো কাস্টমার পেয়ে মোটেও খুশি হতে পারল না। কারে আবার মারুম, আজাইরা কথা, মুখে থুতু আইছিল, ফালাইয়া দিলাম। বিরক্ত হয়েই বলল দোকানি। ওই ডাইনিটার উপরে সেইটা আসো, জানি তো। গুল খাওয়া লালচে দাঁত বের করে বলল কাস্টমার। এখন তো আমি ছাড়া কেউ তোমার গুড়ের চা খায় না, খালি বিড়ি সিগারেট বেচা কি চলে? আবারও লালচে দাঁতগুলো বিকশিত হলো। গুড়ের চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল রহমান। কথাগুলো যেন আমলেই নিল না। গুড় একটু বাড়াইয়া দিও, তুমি কইলাম দিন দিন কিপটা হইয়া যাইতাছ মিয়া। গুড় দিবারই চাও না, পারলে গরম পানি গুলাইয়া খাওয়াইয়া দিবার চাও। একমাত্র কাস্টমারের দিকে চকিতে তাকিয়ে বাঁকা হাসি দিল রহমান। এত মিষ্টি খাইলে ডায়াবেটিস হইব, ওইসব বড়লোকি রোগ আমাগো হইব না। রোগ শোক কি বড়লোক ছোট লোক দেখেনি? রহমান মিয়া চায়ে গুড় মেশাতে মেশাতে বলল। দেখে না তো কি? তর্ক জুড়ে দেবার জন্য বলল কাস্টমার। এই ধরো, বেনশন আছে? কাস্টমারের কথা থেমে গেল। রহমান মুখ তুলে তাকিয়ে দেখল ভদ্রগোছের এক লোক দাঁড়িয়ে আছে তার সামনে। মাঝারি উচ্চতা, পরিপাটি পোশাক, চোখে মুখে কেমন খবরদারি করার ভঙ্গি। দেখেই বোঝা যায় শহর থেকে এসেছে। মুখটা চেনা চেনা লাগলো। তার মনে পড়েছে, সম্ভবত কয়েক ঘন্টা আগে এই লোককেই দেখেছে ওই হোটেলে ঢুকতে। হলুদ রঙের ট্যাক্সিতে করে এসেছিল। বাইরে দাঁড়িয়ে ভালো করে দেখছিল হোটেলটি। খেয়ে যখন বের হয়ে যাচ্ছিল তখন দেখেছে লোকটার মুখে কেমন তৃপ্তির আভা লেগে রয়েছে। ওখান থেকে বের হওয়া সব কাস্টমারেরই একই অবস্থা হয়। এ আর নতুন কি? কয়েক বছর ধরেই তো দেখছে এ দৃশ্য। আসে, ছোট্ট করে বলল দোকানি। এক প্যাকেট দিন। রহমান মিয়ার মুখে হাসি ফুটে উঠল। রবীন্দ্রনাথের ঠিক 50 গজ দূরে রাস্তার ওপারে ছোট্ট একটি চা বিস্কুটের টঙের মালিক। বড় আর ক্ষমতাবানের সামনে দুর্বল গরিবেরা যেমন কুঁকড়ে থাকে, তেমনি তার টং দোকাটিও কাচুমাচু হয়ে মাথা নুইয়ে থাকে সব সময়। যদিও বয়সে রবীন্দ্রনাথের চেয়ে কয়েক বছরের বড়। ওই রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে যারা বের হয় তারা এতটাই তৃপ্ত থাকে যে খুব কম সময়ই তারা দোকানে এসে চা সিগারেট খায়। এক প্যাকেট বেনশন 5 চাওয়া তো দূরের কথা। তাই সিগারেটের কার্টন থেকে প্যাকেটটা বের করতে করতে মনে মনে লাভের হিসেবটা না করে পারল না সে। অঙ্কটা খুব সহজ। প্রতিটি সিগারেটে যদি 1 টাকা লাভ হয় তাহলে এক প্যাকেটে পুরো 20 টাকা। নতুন কাস্টমার, যে কিনা একটু আগে রবীন্দ্রনাথে এসেছিল, প্যাকেটটা হাতে নিয়েই একটা সিগারেট ধরিয়ে ফেলল। আরেক কাপ চা বিক্রি হবার সম্ভাবনা দেখতে পেল রহমান।
লোকটার তীক্ষ্ণ দৃষ্টি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দোকানের সামনে দুটো কাঠের বেঞ্চের একটাতে বসে আছে একটু আগে আসা হ্যাংলা মতন লুঙ্গি পরা মাঝবয়সী কাস্টমার। তাকেও চকিতে দেখে নিল সে। রং চা হবে? হইব। 1 কাপ দিন, চিনি কম। বেঞ্চে বসে পড়ল সে। গুড়ের চা দেই? একেবারে খাঁটি গুড়, কোনো ভেজাল নাই। রহমান মিয়ার দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল নতুন কাস্টমার। লুঙ্গি পরা কাস্টমারের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিল দোকানি। ল। চায়ের কাপটা হাতে নিয়ে সিগারেট খেতে থাকা ভদ্রলোককে পা থেকে মাথা পর্যন্ত মেপে নিল সে। সশব্দে চুমুক দিলেও তার চোখ এক মুহূর্তের জন্যেও সরছে না নতুন কাস্টমারের উপর থেকে। রহমান মিয়া এবার আরেক কাপ গুড়ের চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় টং দোকানের পাশ ঘেঁষে একটি সাদা প্রাইভেট কার চলে গেল রবীন্দ্রনাথের দিকে। এসপি সাহেব আইসে মনে হয়, প্রথম কাস্টমার বললেও রহমান কোনো জবাব দিল না। আইস তো বিশুদ্ধবার, পুরা হাট বইসা যাইব। এমপি সাহেবেও আইসে শুনলাম, মনে হয় ডাইরেক্ট ওই বাড়িতে গেছে। সশব্দে চায়ে চুমুক দিয়ে রহস্যময় হাসি দিল হ্যাংলা। রহমান মিয়া চা বানাতে বানাতে বলল, সব খবরই দেখি থাকে তোমার কাছে। কথাটা আমল নিল না হ্যাংলা, নতুন কাস্টমারের দিকে মনোযোগ দিল। ভাইজান কি নতুন আইসেন এইখানে? সিগারেটে টান দিয়ে বলল সে। রবীন্দ্রনাথের সামনে পার্ক করা গাড়িটার দিকে তাকিয়ে আছে এখনো। আপনারে দেখাই বুঝছি কেন আইসেন। লুঙ্গি পরা লোকটি হেসে বলল। হ্যাংলার দিকে ভুরু কুচকে তাকালো শহুরে লোকটি। একটু অবাকই হলো যেন। কেন এসেছি? ওই হোটেলে খাইতে আইসেন। হ্যাংলা তার হলদে দাঁত বের করেই রেখেছে, বন্ধ করার নাম নেই। কথাটা শুনে সঙ্গে সঙ্গে অভিব্যক্তি বদলে গেল তার। মুচকি হেসে মাথা দোলালো। না, অন্য একটা কাজে এসেছি। ও। হলদে দাঁতগুলো আড়ালে চলে গেল। তয় একবার ওইখানে গিয়া টেস্ট কইরা আইতে পারেন। অনেক দূর থেইকা লোকজন আসে খাইতে, মেলা নাম ডাক। উনি ওইখানে খাইছেন, তোমারে আর কইতে হইব না। শহুরে কাস্টমারের দিকে চায়ের কাপটা বাড়িয়ে লুঙ্গি পরা লোকটিকে বলল রহমান, অন্যের ঢোল না পিটায়া নিজের ঢোল পিটাও। হ্যাংলা তাচ্ছিলের ভঙ্গিতে তাকালো দোকানির দিকে, কি বলবে কথা খুঁজতে লাগলো। চায়ের কাপটা নিয়ে দোকানের দিকে তাকালো শহুরে কাস্টমার। দুপুরের পর যে এখানে এসেছিল তাই দোকানই দেখেছে। মহাসড়কের পাশে নিরিবিলি জায়গায় ছোট্ট একটি টং দোকান। দেখেই বোঝা যায় দিনের বেশিরভাগ সময় আক্ষরিক অর্থেই মাছি মারেই লোক। তার উন্মুক্ত গুড়ের চাকতির উপরে এখনো ভনভন করে কিছু মাছি ঘোরাফেরা করছে, আর সে অভ্যাসবশত বারবার হাত নেড়ে তাড়াচ্ছে ওগুলো। এমন লোকের আগ্রহ যে সামনে রেস্টুরেন্টের দিকেই বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। লোকজনের মুখে শুনেছিলাম ওখানকার খাবার নাকি খুব ভালো, কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি। গুড়ের চায়ে চুমুক দেবার আগেই বলল সে। লুঙ্গি পরা কাস্টমারের মতো দোকানিও অবাক হলো কথাটা শুনে। এখন পর্যন্ত কেউ এরকম কথা বলেনি। ওই ডাইনিটার শত্রুরাও এ কথা বলতে সংকোচ বোধ করে। কি কন? বিস্মিত কাস্টমার বলল, ওইখানকার খাওয়ান খাইতে কত দূর থেইকা লোকজন আসে, কত নাম ডাক,
আর আপনি কইতাছেন ভালা লাগে নাই? আরে মিয়া, উনার ভালা না লাগলেও কি কইতে হইব ভালা লাগছে? রহমান কিছুটা মেজাজের সাথেই বলল, খাওন দাওনের ব্যাপার, সব খাওন সবার ভালা লাগে এ কথা হুনছো কোনো দিন? না, মাইনে লোকটার বিস্ময় এখনো কাটছে না। উম, কেউ তো খারাপ কয় না। কয় না আবার কি? এই যে উনি কইলেন এখন। আমার যে খুব খারাপ লেগেছে তা নয়, বলল শহুরে লোকটি। হ্যাঁ, আসলে যেরকম নাম ডাক শুনেছি খাবার খেয়ে সেরকম মনে হয়নি, এই আর কি। আপনি নিজে খাইছেন, আপনি কইতেই পারেন ভালা মন্দ। কেউ তো আর অন্যের মুখে খায় না, কি কন? মুচকি হাসল সে। এই দোকানি ঠিকই বলেছে, কেউই অন্যের মুখে খায় না। খাওন ভালা লাগে নাই কেন আপনার? হ্যাংলা জানতে চাইল। আমার মনে হয়েছে ওখানকার খাবারের চেয়ে ভাবই বেশি, আর এটাই মানুষকে মুগ্ধ করে। একেবারে ঠিক কইছেন, রহমান মিয়া বলল। ভাব দেখেন না, দিচ্ছে ভাতের হোটেল আর নাম রাখছে রবি ঠাকুর। মুচকি হাসল সে। রবি ঠাকুর না, রবীন্দ্রনাথ এইখানে কোনোদিন খাইতে আসেন নাই। দোকানির ভুল সূত্রে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল হ্যাংলা মতন লোকটি। হই বেটা, কবে মইরা ভূত, সে কেন এইখানে খাইতে আইব? আরে মিয়া, আসে নাই দেখাই তো এমন নাম রাখছে, যত সব বুজরুকি। চেতো কেন মিয়া, আর একটু স্টাইল করছে, বুঝো না? স্টাইল না ছাই? বিরক্ত হয়ে বলল রহমান। ভাব লইছে। স্টাইল মাইনে তো ভাব লওয়াই। হে তো তোমার মতো মুখু সুক্ষু মানুষ না, বিরাট শিক্ষিত, দেমাগে মাটিতে পা ফালায় না, তার উপরে জমিদারের বউ, একটু ভাব লইবারই পারে। এত শিক্ষিত হইলে ভাতের হোটেল খুলছে কেন? রহমান রেগেমেগে বলল, আর জমিদারের বউ হে কেমনে হয়? জমিদারের কোনো ঠিক ঠিকানা নাই, বউ আয়ার নাড় গাঁড়ছে এই সুন্দরপুরে। রহমান মিয়া, আস্তে কও, ওই বেটির কানে গেলে তোমার টং সাঙ্গে উঠায়া দিব। হ্যাংলা বলল ইঙ্গিতপূর্ণভাবে। হের ঘাটে কইলাম বাঘে মহিষে এক লগে খানা খায়, একটু আগে একটা মহিষ আইছে। কথাটা বলেই চোখ টিপে চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো সে। যাই, মহিষটার লগে একটু দেখা কইরা আসি, চায়ের দামটা লেইখা রাইখো। ইতরের বাচ্চা। আতর আলী রাস্তার দিকে পা বাড়াতেই তিক্ত মুখে অস্ফুট স্বরে বলে উঠল রহমান, কিছু কইলা নাকি মিয়া? পেছন ফিরে বলল আতর, না তোমারে না, কইলাম পিঁপড়ার বাচ্চা। ধুর, এত পিঁপড়া কেন গুড়ের মধ্যে? সত্যি সত্যি গুড় নিয়ে ব্যস্ত হয়ে গেল চায়ের দোকানি। বাঁকা হাসি হেসে হ্যাংলা চলে গেল রবীন্দ্রনাথের দিকে। কাম কাইজ কিচ্ছু করে না, খালি মাইন্সের খবর নিয়ে থাকে। গজগজ করতে করতে বলল রহমান, হাদে কি সবেতে কয় বিবিচি? বিবিচি মানে? চায়ে চুমুক দিয়ে বলল শহুরে লোকটি, ওই যে রেডিওর খবর আছে না, বিবিচি। ও, বুঝতে পারল সে। সঙ্গে সঙ্গে চায়ের কাপটা রেখে উঠে দাঁড়ালো। কত হয়েছে আমার? 160। পকেট থেকে 200 টাকা বের করে বাড়িয়ে দিল দোকানির দিকে। নোট দুটো হাতে নিয়ে রহমান বলল, হালাই কোনো কাম কাজ করে না, পুলিশের ইনফরমার, বুঝলেন?
মাথা নেড়ে সায় দিল কাস্টমার। দুনিয়া সব খবর রাখে ইতরের বাচ্চা। এইখানে কোন লোকের পাছায় খাজলি আছে তাও হে জানে। মুচকি এসে ভাঙতি টাকাগুলো পকেটে ভরে সে আবারও পা বাড়ালো রবীন্দ্রনাথের দিকে। রহমান মিয়া সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, মুখে তো কইল খাওয়ান ভালা না, হেন দেখি ওই দিকেই যায়। মাইনসে কি আর হাদে কয় ওই বেটি সব তেরে জাদু কইরা ফালায়। রবীন্দ্রনাথের বড় দরজাটা দিয়ে ভেতরে উঁকি মেরে যেই না দেখল এসপি সাব নেই, সঙ্গে সঙ্গে আতরের ঠোঁটে লম্পট মার্কা হাসি ফুটে উঠল। ছ্যাদা পাইলে ব্যাটা মানুষের হুঁশ থাকে না, খালি ছ্যাদার মধ্যে হান্দাই। সেই হাসি মুখে লাগিয়ে রেখেই বাইরে পার্ক করা এসপির গাড়ির সামনে চলে গেল সে। এসপির ড্রাইভার গান শুনছে, তার সাথে কথা বলতে গেলে সুবিধা করতে পারল না। আতরের সালামের জবাবে বিরক্ত মুখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুসলমান হয়ে আরেক মুসলমানের সালাম নেওয়াটা ফরজ, কিন্তু এই ফরজ কাজটা বাদ দিয়ে হারামজাদা হিন্দি গান শুনতেই বেশি মনোযোগী। সুতমারানির পোলা মনে মনে গালিটা দিয়ে যেই না কয়েক পা বাড়িয়েছে অমনি থমকে দাঁড়ালো সে। আতর আলী। পেছন থেকে কেউ তার নাম ধরে ডেকেছে। ঘুরে দাঁড়াতেই দেখতে পেল একটু আগে রহমান মিয়ার টঙের সেই কাস্টমারকে। লোকটা সিগারেট ফুঁকতে ফুঁকতে তার দিকেই এগিয়ে আসছে। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো আতর। আপনার সাথে একটু কথা বলতে পারি? শহুরে কাস্টমার ভদ্রভাবে বলল তাকে। কন, কি কইবেন? কোথাও গিয়ে একটু বসি। অবাক হলো ইনফর্মার। তবে এরকম ঘটনা তার জন্য একেবারে বিরল নয়। মাঝে মধ্যেই অচেনা লোকজন তার সাথে আগ বাড়িয়ে কথা বলতে চায়, কিছু ইনফরমেশন জানতে চায়। অনেকে আবার নিষিদ্ধ জিনিসপত্রেরও খোঁজ করে। চলেন ওই টং দোকানেই যাই। রহমান মিয়ার দোকানটা দেখিয়ে বলল সে। ওখানে না, অন্য কোথাও। শহুরে কাস্টমারের দিকে ভালো করে তাকালো আতর। এই লোকটা কে হতে পারে? কি চায়? লোকাল থানার ইনফরমার সে, কাউকে ভয় করে না। তার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে আন্দাজ করার চেষ্টা করল। তাইলে চলেন, পেট্রোল পাম্পের লগে একটা বট গাছ আছে, ওইটার নিচে বইসা কথা কওয়া যাইব। রহমান মিয়ার টঙ্গে বইসা কথা কইলে বেবাকতে যাই না যায়, বুইড়ার আবার যাত্রার লগে প্যাচাল গাড়ুনের স্বভাব। আতর এগিয়ে গেল রবীন্দ্রনাথের বাম পাশে বিশাল পেট্রোল পাম্পের দিকে। তাকে অনুসরণ করল শহরের লোকটি। পাম্পের ঠিক ২০-৩০ গজ দূরে একটি বিশাল বটগাছ, সেটার চারপাশে গোল করে ইট সিমেন্টে বাঁধানো একটি চত্বর। বসেন। শান বাঁধানো বটের নিচে বসে বলল আতর আলী। শহুরে লোকটি সিগারেট ফেলে পা দিয়ে পিষে বসে পড়ল। কন, কি কইবেন? ভদ্রলোক একটু ইতস্তত করলে আতরের চোখে সেটা এড়ালো না। ওই রেস্টুরেন্টের মালিক সম্পর্কে জানতে চাইছি। আমার ধারণা আপনার চেয়ে বেশি এ ব্যাপারে কেউ খবর রাখে না। ভুরু কুঁচকে ফেলল সে। প্রশংসা তাকে বিগলিত করতে পারল না। আপনি কে ভাই? চুপ মেরে রইল শহুরে লোকটি। সাংবাদিক, আন্দাজ করে বলল ইনফর্মার। স্থির দৃষ্টিতে চেয়ে থেকে আলতো করে মাথা নেড়ে সায় দিল ভদ্রলোক। যেন অনিচ্ছায়
স্বীকার করতে হচ্ছে পরিচয়টা। আমি আগেই বুঝবার পারছিলাম। তৃপ্তির হাসি ফুটে উঠল আতরের মুখে। টিভির না পেপারের? পেপারের। কোন পেপারের? মহাকাল। আতরের চোখে মুখে সম্ভ্রম ফুটে উঠল এবার। আচ্ছা, একটু ভেবে বলল, ওই বেটির খবর জানবার চান? মাথা নেড়ে সায় দিল শহুরে লোকটি। আপনার নাম কি? নূরের ছফা। কি? নামটা ধরতে পারল না ইনফার্মার। নূরের ছফা। একটু ধীরে আর জোরে বলল এবার। বেশিরভাগ ক্ষেত্রেই তাকে একাধিকবার নিজের মান্ধাতা আমলের নামটা উচ্চারণ করতে হয়। ওহ! আতরের চোখ মুখ দেখে মনে হচ্ছে সে কখনো এমন অদ্ভুত নাম শোনেনি। ওই বেটির খবর দিয়া কি করবেন? নূরে ছফা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ওনার হোটেল আর ওনাকে নিয়ে একটা রিপোর্টিং করব। কিন্তু ওই মহিলা সম্পর্কে এই এলাকার লোক তেমন কিছুই জানে না। ওনার হোটেলের লোকজন তো মুখই খোলে না কোনো ব্যাপারে। খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি। বিজ্ঞের মতো মাথা নেড়ে সায় দিল আতর। এই সাংবাদিক কেন এই হোটেলের খাবার পছন্দ না করলেও খেতে গেছিল সেটা বুঝতে পারল। ওই হোটেলে যারা কাম করে তারা কেউ এই এলাকার না। জানবো কেমনি কন? সব বাইরের ডিস্ট্রিক্টের লোক। কিন্তু এই এলাকায় যারা থাকে তারাও তো তেমন কিছু জানে না। ওই বেটি এখানকার মানুষ না। কয়েক বছর আগে আইছে সুন্দরপুরে। ওর হিস্টোরি মাইনসে কেমনে জানবো? তাহলে আপনিও কি খুব বেশি জানেন না? আতর একটু থতমত খেল। আরে কি কন, আমি জানুম না কেন? ছপা অপেক্ষা করল। আরও কিছু শুনতে চায় সে। বেটির অনেক পাওয়ার, বুঝলেন? ডিসি, এসপি, ইউনিয়ন টিউন সবতে হের পিছে পিছে ঘুরে। আর এমপি সাপ তো হের ভাউরা হইয়া গেছে। কেন? কেন আবার? বেটি সপ্তেরে জাদু করছে। কথাটা আতর এমনভাবে বলল যেন সে এ ব্যাপারে একদম নিশ্চিত। সন্দেহের কোনো অবকাশই নেই। জাদু? বিজ্ঞের মতো মাথা নেড়ে সায় দিল ইনফার্মার। আমার তো মনে হয় এই বেটি মানুষই না, ডাইনি। ডাইনি? কই থেকে যে উইরা আইছে আল্লাহই জানে। উনি কোত্থেকে এসেছেন আপনারা কেউ জানেন না? নূরে ছপাকে বিস্মিত দেখালো। ঢোক গিলল আতর। এইখানে আইসেন, কয়দিন থাকেন, সব জানবার পারবেন। ওই মহিলাকে ডাইনি বললেন কেন? উনি করেছেনটা কি? বেটি জাদু টোনা কইরা এমন খাওন বানায় যে আপনি মুখে দিছেন তো স্যাস, বুঝলেন? শেষ মানে? চোখে মুখে ভয়ার্ত অভিব্যক্তি ফুটিয়ে তুললেও ছপা আসলে আগ্রহী হয়ে জানতে চাইছে। মাইনে আপনি হের চক্করে পইরা গেলেন। বারবার হের খাওন খাইতে আইবেন, আপনিরে আইতেই হইব। ও! নূরে ছপা হাঁপ ছেড়ে বাঁচল। আমি ভেবেছিলাম মারাত্মক কিছুর কথা বলছেন। মানে তার খাবার খেয়ে ক্ষতি টতি হয়। মুচকি হাসল সে। ভালো খাবারের জন্য মানুষ বারবার ছুটে আসতেই পারে, তাতে তো কোনো সমস্যা দেখছি না। কি কন? হতাশ দেখালো আথুর আলীকে। জাদু টোনা কইরা যে খাউন বানায় সেই খাউন সমস্যা না। আমি তো খারাপ কিছু দেখছি না, যদি না খাবারের মধ্যে অন্য কিছু থাকে। এই যে এতক্ষণে লাইনে আইছেন। হেসে উঠল ইনফর্মার।
দু পা তুলে বসলো এবার। খাওনের মধ্যে যদি উল্টাপাল্টা কিছু নাই মিশায়, মানুষ কেন হিরোইনচির মতো নেশাখোর হইব কন? উল্টোপাল্টা কিছু মেশায়? আঁতকে উঠল নূরে ছফা। তার মনে পড়ে গেল আজ সে ওখানে পেট ভরে খাওয়া দাওয়া করেছে। বিজ্ঞের মতো মাথা নেড়ে সায় দিল আতর। কি মেশায়? সেইটা কেমনে কই, তয় কিছু একটা তো করেই। একটু থেমে গলাটা নিচু করে বলল, কবুতর তো বস করে আফিম দিয়া। হে কি দিয়া বস করে কে জানে। একবার বলে ডাইনি, আবার বলে আফিম মেশানোর কথা। ছফা বুঝতে পারল এই লোক মুস্কান জুবেরির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়। কবুতর আফিম দিয়ে বশ করা হয় মানে? কৌতূহলী অভিব্যক্তি ফুটিয়ে তুলে জানতে চাইল সে। কবুতর এমনিতেই তো পোষ মানানো যায়, বশ করার জন্য আফিম মেশানোর দরকার হবে কেন? এরকম কথা জীবনেও শুনিনি। লালচে দাঁত বিকশিত হলো আতরের। আপনি তাইলে জানেন না, কবুতর যারা পালে তারা কবুতরের খাওয়ানোর মধ্যে একটুখানি আফিম মিশাইয়া দেয়। ওই আফিম খাইয়া কবুতরের নিশা হইয়া যায়, কঠিন নিশা। নিরীহ কবিরকে আফিমের নেশা করিয়ে কি লাভ? আফিম তো সস্তা নয়, বেশ দামি। লাভ না হইলে কেউ টাকা খরচ কইরা আফিম খাওয়াইব? একটু থেমে আবার বলল, কেন আফিম মিশায় জানেন? ছফার জবাবের অপেক্ষা না করেই বলতে লাগলো সে, আফিমখোর কবুতরগুলা হাটে নিয়া বেচা দেয়, তারপর যারা ওই কবুতর কিনা নেয় তারা খায় ধরা। বুঝলেন? কিভাবে ধরা খায়? ওই কবুতরগুলা উড়াল দিয়া পুরানো মালিকের কাছে চইলা আহে আফিমের টানে। তারপর ওইগুলারে আবার বেচা দেয়, আবার উড়াল দিয়া ফিরা আহে আর বেচে। লাভই লাভ। এক কবুতর 10 বার বেচতে পারে হেরা। ও, দারুণ বিস্মিত নূরে ছফা। আপনার ধারণা ওই রেস্টুরেন্টেও একই কাজ করে? কিছু একটা তো দেয়ই, না দিলে মানুষ নিশাখোর্গ মতন সুইটা আইতো না। আপনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? ওই রেস্টুরেন্টের রান্নাবান্নার খবর তো আপনার জানার কথা নয়। বাঁকা হাসি ফুটে উঠল আতরের ঠোঁটে। তাইলে হুনেন, বেটির হোটেলে বাবুর্চির কাম করতো এক পোলা। হে আমারে কইছে বেটি নাকি সব খাওনের মধ্যে কি একটা মিশাইয়া দেয়। কি মেশায়? নড়ে চড়ে উঠল ছফা। ওইটা তো ওই পোলাও বাইর করতে পারে নাই। আশেপাশে তাকিয়ে এবার নিচু কণ্ঠে বলল সে, বুঝলেন, সব খাওন পাক করার সময় কি জানি একটা জিনিস মিশাইয়া দেয়। বেটি ওইগুলা বোতলে কইরা নিজের বাড়িতে রাখে। রান্ধনের আগে বোতলগুলা নিয়ে আসে কর্মচারীরা। ওই বোতলে কি আছে কেউ কইবার পারে না। বাবুর্চি আমারে কইছে, বোতলে সিরাপগুলা জন্যই খাওনগুলা এত মজার হয়। এইটা দিয়াই সপ্তেরে জাদু কইরা ফালায়। বারবার সুইটা আছে কাস্টমার। কিন্তু আমি তো আজ খেয়েছি, আমার কাছে ভালো লাগেনি। দ্বিতীয়বার ওখানে গিয়ে খেতেও ইচ্ছে করছে না। একটু সন্দেহের চোখে তাকালো আতর। কন কি? একদম সত্যি বলছি। তাইলে আপনার কেস আলাদা। বলেই মুখ টিপে হাসল। আলাদা হবে কেন? কিছু মনে কইরেন না, আপনি মনে হয় নিশা পানি করেন। কথাটা বলেই আবারও দাঁত বের করে হেসে উঠল পুলিশের ইনফরমার। নূরে ছপা একটু থ বনে গেলেও বেশ শব্দ করে হাসল। আতুর আলী ভ্যাবাচাকা খেলো একটু। আপনি লোকটা আসলে খুবই মজার।
আপনার জ্ঞান বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আপনার অবজারভেশন ক্ষমতা মারাত্মক। এবার নিঃশব্দে হাসতে লাগলো ইনফর্মার। একদম ঠিক ধরেছেন, আমার একটু বদ অভ্যাস আছে। নিশা পানি করলে জিভ নষ্ট হইয়া যায়, তখন আর অন্য কিছু ভালা লাগে না। কথাটা বলে একটু থেমে আবার বলল, আপনি কি খান? তেমন কিছু না, এই ধরেন একটু গাঁজা মদ। আমি এমন সাংবাদিক দেখি নাই যে এইসব জিনিস খায় না। একদম নিশ্চিত ভঙ্গিতে বলতে লাগলো আতর, সব সাংবাদিক কি গাঁজা মদ খায় বুঝলেন? এইগুলা না খাইলে হেরা কামই করতে পারে না। সবাই খায় কিনা জানি না, আমি খাই। তবে এখানে আসার পর বিপদে পড়েছি, গাঁজা মদ কিচ্ছু পাচ্ছি না। আরে কি কন, এইগুলা কোনো ব্যাপার হইল? এই আতরে খালি কইবেন কয় মন গাঞ্জা চান, কয় ডেরাম মদ লাগবো, সুটকি বাজামু আর সব হাজির হইয়া যাইব। আপনি এসবেরও কারবার করেন নাকি? আতর লাজুক হাসি দিল। হ্যাঁ, আমি করি না, তয় যারা করে তারা শব্দে আমারে বাউ কইরা কাম করে, আমারে হাতে রাখে আর কি। হ্যাঁ, আমার লগে ওগোর হট টেরাম আছে। তাহলে আপনি থাকতে এসব নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না মনে হচ্ছে। খালি কইবেন বান্দা জিনিস লইয়া হাজির হইব। একটু থেমে আবার বলল সে, উঠছেন কোনহানে? টাউনের হোটেলে। ভুরু কুচকালো আতর। ওই যে সুরুতালি 3 তলার হোটেলে, সানমুনে। মাথা নেড়ে সায় দিল নূরের ছফা। এই টাউনে আবাসিক হোটেল ওই একটাই। আর জায়গা পাইলেন না? সুরুত আলী তো ওইটারে খানকিপট্টি বানায়া রাখছে, সব ভুসকি মাগিগো আড্ডাখানা। আপনির মতো মানুষ কেমনে উঠল ওইখানে? আমি তো এখানকার তেমন কিছু চিনি না, এখানে আমার পরিচিত কেউ নেইও, ওই হোটেলে না উঠে উপায় ছিল না। আচ্ছা, ওরা আপনার কাছ থেকে পার ডে কত নিতেছে? 300। আতরের ভুরু কপালে উঠে গেল। পুরা ডাকাইতি, ওইটা কি 5 স্টার নি? ওইখানকার রুমের ভাড়া তো 200 টাকা। তাই নাকি? নূরে ছপা কৃত্রিম বিস্ময়ের ভঙ্গি করল। ওরা আপনার গলা কাটতাছে, খাড়ান আমি রাইতে গিয়া ফাপড় দিতাছি, দেখবেন ভাড়া কেমনে নাইমা আছে। নূরে ছপা কিছু বলতে গিয়েও বলল না। কয়দিন থাকবেন ওইখানে? একটু ভাবল সে। 3-4 দিন। 3-4 দিনে আপনার কাম হইয়া যাইব? আপনার মতো যোগ্য লোক পেলে হয়ে যাবে আশা করি। একটু বিগলিত হলো আতর। কথাটা কোন ঠিক না, কিন্তু আপনি কইলাম আসল লোকের দেখাই পাইছেন। আমারও তাই মনে হচ্ছে। এইবার কন কি জানবার চান? একটু গুছিয়ে নিল নূরে ছপা। ওই মহিলা কোত্থেকে এসেছে, এখানে এরকম জায়গায় কেন এসেছে, এর পেছনে সত্যিকারের কারণ কি, তার রেস্টুরেন্টের খাবারগুলো কেন এত সুস্বাদু হয়, এইসব। আপনি না কইলেন হের খাওন আপনার ভালা লাগে নাই? আতরের চোখে মুখে সন্দেহ। আমার ভালো লাগেনি তো কি হয়েছে, সবার তো লাগে। একটুও ঘাবড়ে না গিয়ে বলল সে, তা ঠিকই কইছেন। আমি যে কয়দিন এখানে থাকবো, আপনি আমাকে একটু হেল্প করবেন। চিন্তা করবেন না, এই জন্যে আমি আপনাকে বকশিস দেব। টাকা না বলে বকশিস বলল ইচ্ছে করেই। আতরের লালচে দাঁত বকশিসের কথায় আবারও বিকশিত হলো। কিন্তু একটা শর্ত আছে। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো ইনফর্মার। কি? আমার ব্যাপারে কাউকে কিছু বলতে পারবেন না, মানে
আমি যে সাংবাদিক এটা। আরে আমি আবার কারে কমু? কথার মাঝখানে বলে উঠল, আমার কি খাওয়া দাওয়া কাম নাই? এই আতুর খামোখা পাবলিকের লগে কোনো বিষয় আসই নিয়া গপ মারে না। আমি পাবলিকের কথা বলছি না। তাইলে? পুলিশের কথা বলছি। চুপ মেরে গেল লোকটা। আমি জানি আপনি পুলিশের হয়ে কাজ করেন। নূরে ছফা ইনফরমার শব্দটাও ব্যবহার করল না। স্বাভাবিকভাবেই পুলিশকে বলতে পারেন আমি কে, কেন এখানে এসেছি। একটু থেমে আবার বলল, কিন্তু এটা করলে পুলিশ আমাকে ডিস্টার্ব করতে পারে। বোঝেনি তো ওই মহিলার সাথে ওদের কেমন খাতির। হাত তুলে থামিয়ে দিল ইনফরমার। আর কমন লাগবে না, এইটা আমার সায়ার কে বেশি জানে। আপনি এইটা নিয়ে টেনশনই কইরেন না, পুলিশ কিছু জানবার পারবো না। কিন্তু তারা যদি আমার ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানতে চায় তখন কি বলবেন? একটু ভেবে নিল আতর। এইটা এমন কঠিন কিছু না। আমি পুলিশের কমু আপনি জমি কিনবার আইছেন, আমি আপনার হেল্প করতাছি। এবার নূরে ছপার মুখে হাসি দেখা গেল। বাহ, দারুণ তো। আপনি কি জমি টমিও খুঁজে দেবার কাজ করেন নাকি? জমির দালাল শব্দটিও ইচ্ছে করে বাদ দিল সে। বিনয়ী হাসি দেখা গেল আতরের মুখে। মাঝে মধ্যে এইটাও করতে হয়। কোনখানে কোন জমিটা মাইনসে বেচবো এইটা আমার জানা থাকে। আপনি কইতে পারেন এইখানকার গ্রাম আর টাউনে কেউ যদি ঘরের সিপাই ঢুইকা পাদও মারে, এই আতর ঠিকই জানবার পারে। হের লাইগাই তো মাইনসে আমারে বিবিচি কয়। আতরের চোখে মুখে এক ধরনের গর্বিত ভাব দেখতে পেল নূরে ছফা। কোন পোলায় কোন মাইয়ার লগে চক্কর চালাইতেছে তাও আতর জানে। নূরে ছপা মুচকি হাসি দিয়ে পকেট থেকে 100 টাকার একটি নোট বের করে লোকটার হাতে ধরিয়ে দিল। এটা রাখুন, চা সিগারেট খাবেন। কাল থেকে আমি আর আপনি একসাথে কাজ শুরু করব। এজন্য প্রতিদিন আপনি পাবেন 500 টাকা, ঠিক আছে? টাকাটা হাতে নিয়ে দাঁত বের করে হেসে মাথা নেড়ে সায় দিল ইনফরমার। দুর্দিনের সময় এমন একজন লোক জুটে যাওয়াতে খুশিই হলো। কয়েকটা দিন নিশ্চিন্তে থাকা যাবে। ঠিক আছে, কাম হইব। এই আতর আলী টাকা পয়সারে দাম দেয় না, দাম দেয় মিল মহব্বত রে। আপনারে আমার অনেক পছন্দ হইছে, এইটাই হইল আসল কথা। আমারও আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনি আসলেই কাজের মানুষ। আমার মনে হয় না আর কারোর হেল্প দরকার হবে আমার। আরে আর কেউ আপনারে হেল্প করব কেমনে? ওরা তো ওই ডাইনি তিরি সীমানায়ও যাইতে পারে না। এখন বলুন, ওই মহিলা কোত্থেকে এলো, কিভাবে এখানে এলো? আতর একটু গাল চুলকুলো। লম্বা কাহিনী, কইতে অনেক টাইম লাগবো। আমার তখন একটা কাম আছে, থানায় যাইতে হইব। রাইতে আপনার হোটেলে আইতাছি, তখন কমুনে। ঠিক আছে, একটু ভেবে নিল ছফা। আর ওই বাবুর্চি ছেলেটার সাথে কি কথা বলা যাবে? বেটি তুই পোলারে কবেই চাকরি নট কইরা দিছে। বলেন কি? অবাক হলো ছফা। পোলাটা যে আমার লগে মিলামিশা করতো হেইঠা মনে লয় বেটি বুঝা গেছিল। ওই মহিলা কিভাবে জানতে পারলো এটা? সে কি আপনাদেরকে একসাথে দেখেছিল? আরে না, আমাগো কোনোদিন দেখে নাই। তয় আগেই কইছি বেটি একটা ডাইনি, হে কেমনে জানি সব যাই না যায়। ও, একটু আনমনা হয়ে গেল ছফা। আমি কইলাম এর আগেও আপনাগো লগে কাম করছি। কি? বুঝতে না পেরে বলল সে, সাংবাদিক কথা কইতাছি। ও,
বিগলিত হাসি দিল ইনফর্মার। আপনার একটা মোবাইল ফোন আছে না? আছে একটা, তবে সুবিধার নয়। কাচুমাচু খেয়ে বলল সে। "উম, বুঝলাম না।" আমারে ফোন করন যায়, আমি কাউরে ফোন করতে পারি না। ছপা বুঝতে না পেরে চেয়ে রইল। বুঝলেন না? ডিসপ্লে আন্ধার হইয়া গেছে। ও, হেসে বলল ছপা। হ্যাঁ, সমস্যা নেই, আমিই কল করব। নাম্বারটা দিন। আতর আলী ফোন নাম্বারটা মুখস্থ বলে গেলে ছফা তার ফোনে সেভ করে রাখল। তাহলে রাতে কথা হবে, আমি আপনার জন্য অপেক্ষা করব। আতরকে বিদায় দিয়ে পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ধরালো সে। দীর্ঘ একটা টান দিয়ে তাকালো জ্বলজ্বল করতে থাকা রবীন্দ্রনাথের দিকে। চারপাশে ঘন অন্ধকারে লালচে আলোর একমাত্র সাইনটি কিছুক্ষণ পর পর কয়েক সেকেন্ডের বিরতি দিয়ে নিভে যেতেই জ্বলে উঠছে আবার। এক রহস্যময়তার ইঙ্গিত দিচ্ছে যেন। সত্যি বলতে এমন অদ্ভুত নামের রেস্টুরেন্টের কথা সে জীবনেও শোনেনি, আর এখন চোখের সামনেই দেখতে পাচ্ছে। সিগারেটটা আর্ধেক শেষ হতেই ফেলে দিল। হাত দিয়ে মাথার বিতস্ত্র চুলগুলো ঠিক করে পা বাড়ালো রবীন্দ্রনাথের দিকে।